আমরা বলেছি সংসদের যে উচ্চকক্ষ হবে, উচ্চকক্ষে অবশ্যই পিয়ারের ভিত্তিতে হতে হবে, কারণ এটাও যদি সংরক্ষিত নারী আসনের মতো হয়ে যায় তাহলে আরও জনগণের পয়সায় 100 শুধু এমপি পালার কোনো দরকার বাংলাদেশের নাই। যেহেতু ক্ষমতার চেকস অ্যান্ড ব্যালেন্স করবার জন্য আমাদের উচ্চকক্ষ গঠিত হবে, সুতরাং এই উচ্চকক্ষে অবশ্যই পিয়ার লাগবে। আর নিম্নকক্ষে পিয়ার আইডিয়া হিসেবে আমরা এটার বিরোধিতা করতেছি না, নিশ্চয়ই এটাও অনেক দেশে আছে, কিন্তু বাংলাদেশের যে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট আমরা মনে করতেছি এই অবস্থায় নিম্নকক্ষে পিয়ার আসলে ফিজিবল না। এত কম সময়ে নিম্নকক্ষে পিয়ার প্র্যাকটিক্যাল হবে না। এখানে আরেকটা ঝামেলা হলো, আওয়ামী লীগও প্রচুর লোক এই পিয়ারের মধ্য দিয়ে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করবে। এই জন্য আমাদের অবস্থানটা হলো, আমরা নিম্নকক্ষে পিয়ার চাই না, কিন্তু অবশ্যই উচ্চকক্ষে পিয়ার চাই। হাদি ভাই অবশ্যই ভালো মানুষ, এখন সবাই তো ভালোর পক্ষ নিলে কেউ মানে হারবে না। এখন কেউ তো আছে, কেউ সুবিধাবাদী, এখন কার কথা কেমনে কি বলবো আর কি। আচ্ছা, এমনি আমরা তো ধরেন বললে বলবো যে প্রচুর মানুষ আমাদেরকে ভালোবাসতেছে, অথবা এটা তো বলার জন্য সবাই বলা। আমরা যেটা বোঝার চেষ্টা করতেছি সেটা হলো, যেমন ধরেন এখন পর্যন্ত অনেক মানুষের সাথে আমাদের দেখাই হয় নাই, এরকম প্রচুর মানুষ গতকালকে এটা আমাদের সাথে ঘটেছে যে ঢাকা আটের ভোটার কিন্তু বাইরে থাকেন। তো আমরা আমাদের যেই ছোটো ভাইয়েরা ইনবক্স চেক করে, তো আমাদেরকে প্রচুর স্ক্রিনশট দিল যে তারা বলছে আমরা যদি সত্যিকারই ঢাকা আটে সিরিয়াস থাকি এবং ইলেকশন করি, তারা ভোট দেওয়ার জন্য দেশে আসবেন। তো এরকম মনে করেন যদি 20 জন মানুষ বলে যারা ভোট দিতে দেশে আসবেন, কারণ তারা মনে করছেন যে তারা যেরকম প্রার্থী চান অন্তত ভোট দেওয়ার মতো প্রার্থী আছে, এটা তো আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের। দেখেন, আবারও বলি, আমরা নির্বাচনে নেমেছি, অবশ্যই আমরা প্রত্যাশা করছি ইনশাল্লাহ আমরা জয়ী হব, কিন্তু এখানে যদি আমরা চাপ, অন্যদের মতো আমাদের কোনো চাপটা নাই এই কারণে যে আমরা এখানে 100 কোটি টাকা বাজেট করে নামি নাই। আমরা 10টা বিজনেস গ্রুপের কাছ থেকে টাকা এনে যে এখন নির্বাচন করব, তারপরে এমপি হয়ে এই টাকা পোষাই দিব, আমাদের এটা কোনো চাপ নাই। বরং গতকালকে বলেছি, আবারও বলি, যদি 1টা টাকা খরচ না করে আমাদেরকে, ধরেন আমরা 1000 ভোট পাইলাম, এর মানে কি আপনি ভাবতে পারেন যে ঢাকা আটের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিনা পয়সায় মানুষ আমাদেরকে বিশ্বাস করতে শুরু করেছে। তাহলে এই সততা ধরে রাখতে পারলে তো ভবিষ্যতের বাংলাদেশ ইনশাল্লাহ তরুণরাই নেতৃত্ব দিবে। তরুণদের জন্য চ্যালেঞ্জ হলো ইনসাফ আর সততাটা ধরে রাখা। এবং আজকে বলি, জাবের এখানে আছে, আর জাবেরের নাম্বারটা কে যেন খুঁজে বের করে আমরা এখানে আসার আগে বিদেশ থেকে এক ভাই 20,000 টাকা আজকে পাঠিয়েছে, যে সে চায় আমরা যেন প্রতিদিন ক্যাম্পেইনে বাতাসা বা অন্য কিছু আমাদের ভাইদেরকে খাওয়াই। এবং আমার নাম্বার খুঁজে পাচ্ছিল না, জাবেরের নাম্বার কীভাবে খুঁজে পেয়ে তাকে পাঠিয়েছে। তো এইটা আমরা কেন বললাম, এই 20,000 টাকা আমাদের কাছে 20 লক্ষ টাকার বেশি, কারণ আমরা তাকে চিনি না। তা আমরা মনে করছি এই পুরো জনগণের পয়সায় আমরা প্রচারণা করব, জনগণের কাছ থেকেই আমরা, এই যে আজকে এখন পর্যন্ত আমরা কোনো ইশতেহার দিচ্ছি না, তাদের কাছে যাব, তাদের পরামর্শ শুনব, তাদের পরামর্শের ভিত্তিতে আমরা ইশতেহার তৈরি করব। এবং আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের সংবিধানের মতো এই বিরাট মোটা সাইজের কোনো ইশতেহার আমাদের হবে না। আমাদের ইশতেহার হবে সর্বোচ্চ 1 পৃষ্ঠার, যেই ইশতেহারটা ইনশাআল্লাহ আমরা শাহবাগের মোড়ে বাধায় ঝুলেই রাখবো। এবং আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন, মানুষ যদি ভালোবেসে আমাদেরকে সংসদে পাঠায়, এই ইশতেহারের কয়টা আমরা বাস্তবায়ন করতে পারলাম সেখানে আমরা টিক দিয়ে রাখবো। আর যেটা বাস্তবায়ন করতে পারবো না, কেন পারলাম না, সেটারও দায়বদ্ধ আমরা জবাব দিতে দায়ী থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হলো একটু ফাঁকে বলে রাখি, গতকালকে কে যেন জিজ্ঞেস করলেন, ভাই মানে এই যে পিয়ার নিয়ে প্রশ্ন, এটার থেকে সুবিধা নেওয়ার জন্যই কি আপনি ঢাকা আট বললেন কিনা। আপনাদেরকে বিনীতভাবে জানিয়ে রাখি, যখন দেশে পিয়ার হবে না কি কেমন নির্বাচন হবে এটা নিয়ে আলাপও শুরু হয় নাই, তখনই আমরা বলেছি আমি ঢাকা আট থেকে নির্বাচন করবো। এর কারণ আমরা মনে করি আমাদের এই রাজনীতিটা মূলত সাংস্কৃতিক লড়াইয়ের অংশ। আমরা যে বাংলাদেশপন্থী একটা কালচারাল লড়াই করবার জন্য দাঁড়িয়েছি, এবং আমরা মনে করি এই বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হলো শাহবাগ। এই শাহবাগ ছিল আমাদের নবাব স্যার সলিমুল্লাহদের, আমাদের নবাবদের, যারা নিজেদের পয়সা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছে। অথচ আমরা কি দেখলাম, সেই শাহবাগ বেহাত হয়ে, দখল হয়ে বাঙালি মুসলমান তার চরিত্রের বিরুদ্ধে জঘন্যতম মব এখানে করা হয়েছে। সুতরাং আমাদের লড়াইটা হলো আমাদের নবাবদের পয়সায় যেই শাহবাগ, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আবার বাংলাদেশপন্থী রাজনীতি এবং সংস্কৃতির নতুন করে বিনির্মাণ করতে চাই। সুতরাং আমাদের লড়াইটা যেহেতু সাংস্কৃতিক, আমার মনে হয় এটা সবাই বুঝতে পারবে, সেই হিসাবে শাহবাগই আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ
জায়গা হওয়া উচিত এই লড়াইকে সামনে নিয়ে যাওয়ার জন্য। আবারও বলি যে কোনো দলের প্রার্থী হওয়ার ইচ্ছা আমাদের কখনোই ছিল না, এখনও নাই। তবে আমাদেরকে যদি কোনো দল পছন্দ করে, তারা মনে করে যে তরুণদেরকে বা আমাদের মতো মুখ সংসদে নেওয়া দরকার দেশের প্রয়োজনে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে, তাহলে যে কোনো দল তারা আমাদেরকে ভালোবেসে অনার করে চাইলে আমাদেরকে সমর্থন দিয়ে এখানে তাদের প্রার্থী না দিতে পারেন। কিন্তু আমি নিজে ধানের শীষ অথবা দাঁড়িপাল্লা এরকম কোনো প্রতীকের প্রার্থী হতে চাই না। আমি চাই যে আমাদেরকে যারা ভালোবাসবে তারা প্রয়োজন আমাদের অতটুকু অনারটা করুক। এর মানে আবার অনেকে এটা একটা মিসলিড করার চেষ্টা করছে, তাহলে কি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা হতে চাই? এটা কেমন কথা ভাই? ধরেন 2-3টে দলও যদি আমাদেরকে অনার করে, তাহলে কি এখানে আর কোনো প্রার্থী থাকবে না? অনেকে তো স্বতন্ত্র নির্বাচনও করবে। আমরা বরং আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই, আমাদেরকে কোনো দলীয় প্রার্থী না করে বরং আপনারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যে লড়াইটা, এটাকে বেগবান করার জন্য আপনারা আমাদেরকে সহায়তা করুন। আপনারা চাইলে আমাদেরকে সমর্থন দিতে পারেন। আচ্ছা, প্রথম কথা হলো কি ভাই, মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের সবার জন্য সব থেকে সহজ হলো আমাদেরকে রিড করা। কারণ আমরা খুব ডিপ্লোম্যাটিক কথা বলি না, কথা যেটা বলি ক্লিয়ার কাট বলি, খুব সহজে বলি। সুতরাং চাপ নেওয়ার কিছু নেই। আমরা যদি কারো প্রক্সি বা বি টিম হই, সেটা হলো বাংলাদেশ পন্থার বি টিম। এই বাংলাদেশ পন্থার সাথে যতক্ষণ বিএনপি আছে, জামাত ইসলামী আছে, এনসিপি আছে, এটা ততক্ষণ আমাদের ভাই, ততক্ষণ আমাদের বন্ধু। আর যখনই এটা আধিপত্যবাদীদের কাছে যাবে, তখন আমরা তাদের আর বন্ধু থাকি না। সুতরাং আমাদের জায়গাটা হলো এইসব ন্যারেটিভের আসলে এখন কোনো দামও নাই। ইভেন আপনি বলি দেখেন, এই যে আমরা ধরেন জুলাইয়ের কারণে তো আজকে আপনারা আমাদেরকে ভালোবাসতেছেন। আমি যদি সারাদিন জুলাই জুলাই করতে করতে মারা যাই, কিন্তু পরে দেখলেন যে আমি এত কোটি টাকা পাচার করেছি, এত কোটি টাকা চুরি করেছি, একটা ভোটও আমি পাবো না। মানুষ না এখন আর চেতনা এটাকে অতখানি নিতে পারে না, বরং দেখে যেই ছেলেটা যেই মেয়েটা সে যা বলে তা সে কতটুকুন করে, সে কি করাপ্টেড কিনা, চুরি করে কিনা, বদমাইশি করে কিনা, চাঁদাবাজি করে কিনা। আমি যদি এগুলো থেকে বাঁচতে পারি, তাহলে আমার মনে হয় এটাই আমাদের নির্বাচনের জন্য সব থেকে বড় অ্যাসেট হবে। আমরা কি চেতনা, কতক্ষণ 71, কতক্ষণ 24, এই চেতনা ফেরি করা যাবে না। আমরা 47, 71 এবং 24-এর সন্তান। এই সম্মানকে সামনে রেখে ইনসাফের বাংলাদেশ করতে চাই, একটা চাঁদাবাজি মুক্ত, দখলদারিত্ব মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ করতে চাই। সুতরাং এই লড়াইয়ে যারা ভালোবাসবে সবাই আমাদের সহযোগিতা।